নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম সৌরদীপ অধিকারী। মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই গণতন্ত্র দিবসের একরাশ অভিনন্দন সহ আন্তরিক শুভেচ্ছা। সম্মাননীয় অতিথিবৃন্দ, মাননীয় শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীরা এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল শুভানুধ্যায়ী, মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজ আমরা এক বিশেষ উপলক্ষে এখানে একত্রিত হয়েছি। এই অনুষ্ঠানের বিষয় নেতাজি, এক অনন্য চিন্তানায়ক। নেতাজি সুভাষচন্দ্র বসু শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী নন, বরং একই সাথে তিনি একজন গভীর চিন্তাশীল নেতৃত্ব, যার ভাবনা, যার আদর্শ আমাদের আজও পথ দেখায়, আজও প্রশ্ন করতে শেখায়, আজও নতুন করে ভাবতে শেখায়। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করার জন্য আমাদের মধ্যে আজ বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত আছেন একজন প্রাজ্ঞ এবং বিশিষ্ট ব্যক্তিত্ব, সম্মাননীয় ডক্টর গৌতম কুমার পাল মহাশয়। তিনি শুধু একজন দক্ষ এবং স্বনামধন্য চিকিৎসকই নন, বরং একই সাথে একজন প্রকৃত মানব সেবীও বটে। দীর্ঘ চিকিৎসক জীবনে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন যে চিকিৎসা শুধু পেশা নয়, বরং একটি মানবিক দায়িত্ব। এর পাশাপাশি তিনি সমাজসেবাকে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে গ্রহণ করে নিরলসভাবে, নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন সমাজের জন্য, মানুষের জন্য। তিনি নতুনের সন্ধান পত্রিকার সম্পাদক হিসেবে সমাজকে নতুনভাবে ভাবতে শেখানোর এক নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন নিরন্তর। তার চিন্তা, তার লেখা এবং কর্মের মধ্যে দিয়ে আমরা পাই যুক্তিবোধ, মানবতা ও দায়িত্বশীল নাগরিকতার এক সুস্পষ্ট নিদর্শন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন একজন অনন্য চিন্তানায়কের আদর্শ ও দর্শনকে আজকের বর্তমানের প্রেক্ষাপটে নতুনভাবে উপলব্ধি করার জন্য ডক্টর গৌতম কুমার পাল মহাশয়ের মতন একজন বিশিষ্ট বক্তার উপস্থিতি আমাদের সকলের জন্যই অত্যন্ত আনন্দের এবং একই সাথে গর্বেরও বটে। সম্মানের সঙ্গে স্বাগত জানাই বিশিষ্ট বক্তা ডক্টর গৌতম কুমার পাল মহাশয়কে। তার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি এবং আজকের এই আলোচনা আমাদের চিন্তা ও চেতনাকে সমৃদ্ধ করবে, এই আমাদের সকলের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। আজকে আমরা এমন একটা ক্রান্তি লগ্নে এসে উপস্থিত হয়েছি যখন আমাদের জীবনে মূল্যবোধের একটা চরম অবক্ষয়, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের যে মূল্যবোধ, চিরাচরিত মূল্যবোধ, যে মূল্যবোধ ভারতবর্ষকে সারা পৃথিবীর কাছে এক নতুন আলোর ক্ষেত্র হিসাবে চিহ্নিত করেছে, সেই ভারতবর্ষ, সেই ভারতীয় সমাজ, সেই ভারতবর্ষ আজ এক চরম ক্রান্তি লগ্নে। আজকে আমাদের সমাজে মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য দায়বদ্ধতা কোনোটাই যেন আজকে দেখতে পাওয়া যাচ্ছে না। একটা ভয়ঙ্কর অন্ধকার মানুষের জীবনকে যেন আচ্ছন্ন করেছে। মানুষ একদিকে ভয়ঙ্কর ভোগবাদী এবং ভোগবাদী হওয়ার সঙ্গে সঙ্গে
তার মধ্যে চরম স্বার্থপরতা, সংকীর্ণতা এবং অসহিষ্ণুতা তাকে এমনভাবে গ্রাস করেছে, আমাদের বাঙালি সমাজ এবং ভারতীয় সমাজকে এমনভাবে গ্রাস করেছে যে অন্ধকার থেকে কিন্তু আমরা বহু হাজার বছরের সাধনার মধ্য দিয়ে সেই সংকীর্ণতাকে আমরা জয় করতে শিখেছিলাম। কিন্তু ভারতবর্ষের যে স্পিরিট, ভারতবর্ষের যে আধ্যাত্মিক চেতনা, সেই চেতনা থেকে আমরা যেন বিচ্যুত হচ্ছি, যার জন্য আমাদের মধ্যে আজকে এত বেশি সংকীর্ণতা, এত বেশি অসহিষ্ণুতা, এত বেশি ইনটলারেন্স। 1893 সালে বিবেকানন্দ চিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যে কথাগুলি বলেছিলেন, সে কথাগুলো যেন আজকে বারবার মনের মধ্যে নাড়া দেয়, যে ভারতবর্ষ শিখিয়েছে টলারেন্স এবং ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। এই যে সহ্য শক্তি, এই যে সহিষ্ণুতা, এই সহিষ্ণুতার অভাবেই আজকে আমাদের পৃথিবী আমাদের কাছে যেন মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। এই মরুভূমি সদৃশ আমার মাতৃভূমি কিন্তু নয়। আমার মাতৃভূমির মধ্যে সেই মূল্যবোধ, সেই ভাবনা আমাদের মধ্যে, সেই মূল্যবোধ, সেই ভাবনা আছে অন্তঃসলীলা ফল্গু নদীর মতো, যে ভাবনার মধ্যে দিয়ে ভারতবর্ষ নিজেকে আবিষ্কার করতে আবার পারে। কিন্তু আমরা আবিষ্কার করতে চাইছি না, কারণ আমাদের মধ্যে একটা তামসিক জড়তা এসে আমাদের অন্ধকার, আমাদের ভেতরে সেই যেন একটা মধ্যযুগীয় একটা, যাকে বলে তামসিকতা, আমাদেরকে যেন ধীরে ধীরে গ্রাস করছে। ধর্ম আমাদের কাছে হয়ে উঠেছে পণ্য, ধর্ম আমাদের কাছে হয়ে উঠেছে ক্ষমতা দখলের হাতিয়ার। সমস্ত কিছুই আজকে আমাদের কাছে পণ্য, সমস্ত কিছুই আজ অপরকে শোষণ করার জন্য, অপরকে দমিয়ে রাখার জন্য একটা যেন অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এই অন্ধকারের মধ্যে ভারতবর্ষকে পথ দেখাবে কে? এই অন্ধকার থেকে যে ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে, স্বামীজি বলছেন দেয়ার ইজ নো ওয়ার্ড এক্সক্লুশন, বন্ধ বলে দিতে হতো একটুখানি, কি এত ডিস্টার্ব করলে কি করে হবে? দেয়ার ইজ নো ওয়ার্ড এক্সক্লুশন। ভারতবর্ষে বর্জন শব্দটি ছিল না, কিন্তু সেই বর্জন শব্দটি আজকে আমাদের জীবনে যেন আমরা ওতপ্রোতভাবে গ্রহণ করেছি, ঘৃণা এবং বর্জন। কিন্তু ভারতবর্ষ কোনোদিন ঘৃণা দিয়ে, কোনোদিন ভারতবর্ষ মানুষকে কোনোদিন শক্তি প্রদর্শন করে বিশ্বজয় করেনি। এটা ভারতবর্ষের ঐতিহ্যে, ভারতবর্ষের ইতিহাস এটা কিন্তু দেখা যায় না। আজকে সেই কারণে নেতাজিকে এবং বিবেকানন্দকে আমাদের যেন বড় বেশি প্রয়োজন হয়ে পড়েছে। কারণ আমাদের আত্ম আবিষ্কারে আমরা আমাদের পথ হারিয়েছি, আমরা আমাদের চলার পথ হারিয়েছি, আমরা আমাদের ভিশন হারিয়েছি। আজকে আমরা আমাদের নিজেদের আত্ম আবিষ্কার থেকে আমরা যেন দূরে সরে যাচ্ছি, ভোগবাদের তামসিকতায় আমরা আচ্ছন্ন হয়ে যাচ্ছি। এই কারণে আজকে নেতাজিকে অত্যন্ত প্রয়োজন। নেতাজির জীবন দর্শন, জীবনের যে সাধনা, তাকে যদি আজকে আমরা নতুন করে বর্তমান যুগের প্রেক্ষিতে আমরা যদি গ্রহণ করতে না পারি, সেই আদর্শকে, সেই ভাবনাকে আমাদের জীবনে তরুণ সমাজের কাছে যদি আজকে নতুন করে তুলে না ধরা যায়, তবে ভারতবর্ষ কিন্তু বাঁচবে না।
ভারতবর্ষ ভাবের তামসিকতায় আচ্ছন্ন হয়ে ভারতবর্ষ কোনোদিন, যেদিন থেকে ভারতবর্ষ এই ভাব তামসিকতায় আচ্ছন্ন হলো, সেদিন থেকে গীতার কর্মসন্ন্যাস এবং অনার্যের ভোগবাদ থেকে সরে গিয়ে ভারতবর্ষ এমন এক মিস্টিসিজমের মধ্যে দিয়ে নিজেকে ডুবিয়ে দিল, যাকে বলা হচ্ছে নিবৃত্তিপর ভাবনা। কিন্তু গীতার সাধনা প্রবৃত্তিপর ভাবনা। লোকমান্য তিলক বারবার সে কথা বলেছেন। প্রবৃত্তিপর ভাবনা। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কৈলব্যং ভস্মৌগম পার্থ, ক্লিবত্ব পরিহার করো। এই ক্লিবত্ব পরিহারের যে আহ্বান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন, এবং জীবন যুদ্ধের প্রতিটি ক্ষেত্রে বীর্যের সঙ্গে, সাহসের সঙ্গে যেভাবে সত্যের মুখোমুখি হওয়ার যে আহ্বান, সেই আহ্বান থেকে কিন্তু ভারতবর্ষ অনেকটা দূরে সরে গিয়েছিল। কিন্তু বাঙালি আজকে সাধারণভাবে বাঙালি, তারা হয়তো তাদের সম্পর্কে রেস্ট অফ ইন্ডিয়া ধারণা, বাঙালি আমিষ খায়, বাঙালি নিরামিষাশী নয়, বাঙালি তথাকথিত এই মধ্যযুগীয় যে সমস্ত আচার সর্বস্বতা, সেটাকে সে গ্রহণ করে না, এবং তার সমস্ত কিছুর মধ্যেই যেন একটা সেপারেটিস্ট, একটা রিবেলিয়ান ভাব আছে, একটা স্বাতন্ত্রতা আছে, একটা রিবেলিয়ানের ভাব আছে। এটা হয়তো রেস্ট অফ ইন্ডিয়া স্যার, আপনার ভিডিও আর মাইকটা পজ হয়ে গেছে। স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। ওনার কানেকশনটা। হ্যালো, হ্যাঁ, এবার ঠিক আছে স্যার। আজকে সেই কারণে আমি মহিতলাল মজুমদারের একটি লেখা থেকে কিছুটা অংশ আজকে প্রাসঙ্গিক বর্তমান যুগের প্রেক্ষিতে, এবং মধ্যযুগীয় যে ভারতবর্ষ, যে ভারতবর্ষে একটা ভাবের তামসিকতা ধর্মকে আচ্ছন্ন করে, যে গীতার যে বলিষ্ঠ ভোগবাদী ভাবনা, বলিষ্ঠ জীবনবোধ সম্পর্কে যে ভাবনা, বলিষ্ঠ জীবনবোধ, এই বলিষ্ঠ জীবনবোধ থেকে ভারতবর্ষ যে আজকে বিচ্যুত হয়েছে, যে জন্য ধর্ম আজকে রিচুয়ালিস্টিক, যে ধর্ম মানুষকে অহমিকার পেছনে ছোটায় না, ধর্ম মানুষকে তামসিকতার পেছনে ছোটায় না, ধর্ম মানুষকে শেখায় একটা বলিষ্ঠ জীবনবোধে উদ্বুদ্ধ হতে। যেজন্যই স্বামীজি বলছেন যে সাহসে যে দুঃখ দৈন্য বাঁধে বাহু পাশে, কাল রূপা মৃত্যু মাতা তারই কাছে আসে। সাহসে কালিদি মা, সাহসে যে দুঃখ দৈন্য বাঁধে বাহু পাশে, কাল রূপা মৃত্যু মাতা তারই কাছে আসে। তা আজকে এই যে দুঃখকে গ্রহণ করার জন্য যে আকুলতা, এবং সেই দুঃখ, সেই যে বলিষ্ঠ জীবনের সত্যকে কুরুক্ষেত্রের বিরুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ প্রথম তার শত্রুদের সামনে মধ্য কুরুক্ষেত্রের ঠিক মাঝামাঝি জায়গায় তিনি অর্জুনের রথকে স্থাপন করলেন, এবং তিনি বলছেন, অর্জুন, তোমার শত্রুদের তুমি বুঝে নাও। এই যে ভাবনা, এই যে চিন্তা, এই যে দর্শন, এর মূলে কিন্তু কোনো এসকেপিজম নেই। ভারতবর্ষ
কোনোদিন পলায়নী মনোবৃত্তির কথা বলেনি। ভারতবর্ষ বলেছে তমসোমা অসতমা সদ্গময়, তমসোমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়, অবিরাবির্ময়েতি। গময়ের কথা বলেছে। ভারতবর্ষ কিন্তু অতিক্রমের কথা বলেছে, অন্ধকার থেকে আলোয় যাওয়ার কথা বলেছে, মৃত্যু থেকে অমৃতের দিকে যাওয়ার কথা বলেছে। ভারতবর্ষ কিন্তু এসকেপিজমকে কোনোদিন প্রশ্রয় দেয়নি। এই যে জীবনবোধ, সেই জীবনবোধ থেকে আজকে রেস্ট অফ ইন্ডিয়া বিচ্যুত হলো। বাঙালি কিন্তু তার আপন শক্তিতে ভারতবর্ষকে পুনরাবিষ্কার করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে হারিয়ে যাওয়া ভারতবর্ষকে, ফুরিয়ে যাওয়া ভারতবর্ষকে আবার নতুন পথের সন্ধান দিয়েছিল। এবং 1893 সালের 11ই সেপ্টেম্বর স্বামীজি সেই পথের সন্ধান দিলেন আমেরিকার চিকাগো শহরে দাঁড়িয়ে, এবং সারা বিশ্বকে রোমন্থন করে, সারা বিশ্ব পরিভ্রমণ করে তিনি যে কথাটি বারবার বললেন, ভারতীয় চিন্তা, ভারতীয় দর্শন, ভারতীয় ভাবনাকে রোমন্থন করে তিনি যেটা উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষ বলিষ্ঠ জীবনবোধে বিশ্বাস করে, ভারতবর্ষ পলায়নী মনোবৃত্তিতে বিশ্বাস করে না। কিন্তু দীর্ঘদিনের পরাধীনতা, দীর্ঘদিনের যে তামসিক আচরণ, দীর্ঘদিনের জড়তা, নিজে আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতির যে বলিষ্ঠতা, সেখান থেকে আমরা বিচ্যুত হলাম। এবং সেই বিচ্যুতির জন্য ধর্মকে আমরা করে তুললাম রিচুয়ালিস্টিক, ধর্মকে আমরা আচার সর্বস্ব করে তুললাম। যে জন্য বাঙালির যে প্রয়োজন হয়েছিল এক বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার, সেই বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংস এবং তাঁর শিষ্য বিবেকানন্দ। সেদিন বিবেকানন্দের সেই বলিষ্ঠ জীবনবাদী ভাবনা, সেই অদ্বৈত বেদান্তের মূল তত্ত্বই ভারতবর্ষকে নতুন করে পথ দেখিয়েছিল। এবং সেদিন থেকেই শুরু হয়েছিল ভারতবর্ষের জাতীয় জাগরণের ভারতবর্ষের জাতীয় জাগরণের অধ্যায় শুরু হয়েছিল। আজকে সেই জায়গা থেকে আজকে যে অবস্থা এসে দাঁড়িয়েছে, আজকে তরুণ প্রাণে কোনো আকাঙ্ক্ষা নেই, তরুণ প্রাণে কোনো ভালোবাসা নেই, মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য কোনো দায়বদ্ধতা নেই, সর্বত্র এক গভীর অন্ধকার, এক হতাশা। এর মধ্যে দাঁড়িয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নেতাজিকে আমাদের নতুন করে আবিষ্কার করতে হবে, তার বলিষ্ঠ জীবনবাদী দর্শনকে আজকে নতুন করে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের অত্যন্ত প্রয়োজন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মহিতলাল মজুমদারের সেই কথাটি, আবার যে কথাটি রবীন্দ্রনাথ, যে কথাটি ভারতবর্ষের তৎকালীন অনেক মনীষী বলেছেন, সেই কথাটি মহিতলাল মজুমদার আবার নতুন করে বলেছেন নতুন আঙ্গিকে। তিনি লিখছেন, এই প্রবন্ধ যখন লিখিতেছি তখন বাংলার মহানগরী, বাঙালি শতবর্ষ ব্যাপী সাধনার সাধনপীঠ, তাহার নবজীবন যজ্ঞের পুরাতন যজ্ঞশালা এবং অধুনাতন মহাপাপের প্রতিভূমি কলিকাতা ধ্বংস হইতেছে। কার্থেজ নয়, ট্রয় নয়, শ্রীকৃষ্ণের দ্বারকা বিধ্বস্ত, লুণ্ঠিত ও ভস্মীভূত হইতেছে। 1757 সালে বাঙালি যে পাপ করিয়াছিল, 1857 সালে সে যে পাপকে আরো বাড়াইয়া তুলিয়াছিল, এবং গত 25 বৎসর ধরিয়া যে পাপকে ঢাকিবার চেষ্টায় সে নিজের চরিত্র এবং বুদ্ধি দুয়েরই সত্য সাধন করিয়াছে, আজ সেই পাপ মূর্তি ধারণ করিয়া তাহাকে গ্রাস করিতেছে। বহু সাধক, বহু মহাত্মা, বহু বীর সেই পাপের সহিত যুদ্ধ করিয়া প্রায়শ্চিত্ত করিয়াছে, কিন্তু কিছুতেই কিছু হইল না। আজ তাহার চরমকাল উপস্থিত। বাঁচাইবার কেহ নাই, একটি পুরুষও নাই যাহার মুখের দিকে সে চাহিবে। ক্লীব ও কাপুরুষ, ভণ্ড স্বার্থপর প্রবঞ্চকের দল নেতার ভূমিকা অভিনয় করিতেছে। ধর্মে ধ্বজা উড়াইয়া তাহার যেটুকু ধর্মবোধ ছিল তাহাও হরণ করিয়াছে। এমন দিন বাংলায় আর কখনো আসে নাই। এই নিরন্ধ অন্ধকারে
মহামৃত্যুর ঘনায়মান ছায়ায় কেবল একজনকেই স্মরণ হয়, তাহারই কীর্তি ও তাহার চরিত এই ঘোর নৈরাশ্যকেও কথঞ্চিত লঘু করে। মানস নেত্রে সেই মূর্তি দর্শন করিয়া আজ যেন একটু আশ্বস্ত হয়, বলিয়া ওঠে, সুইট বেনেডিকশন ইন দ্য ইটার্নাল কার্স, দাও লিভিং ফর্ম অ্যামং দ্য ডেড। নিরন্ধ অন্ধকার ভেদ করিয়া সেই আলোক রশ্মি নির্গত হইতেছে। বিরাট হত্যাশালার আত্মকোলাহল ক্ষণে ক্ষণে স্তব্ধ করিয়া একটি দূর কণ্ঠের মাভৈ রব শোনা যাইতেছে, সেই এক, আর কেহ নাই, কিছু নাই। বাঙালি, আজ সেই সুভাষচন্দ্রকে স্মরণ করো। পুরাণে আছে, এই দেশেরই শতবেনী সংগ্রামে পবিত্র জাহ্নবী দ্বারাকে দূর গঙ্গোত্তরী হইতে টানিয়া আনিয়া সগর রাজবংশের ভস্য রাশিকে সঞ্জীবিত করিয়াছিল। সেই নির্বংশের একমাত্র বংশধর পুরাণ ইতিহাস নহে, অর্থাৎ সে কোনো বিশেষ কালে বিশেষ ঘটনার কাহিনী নয়, তাহার কাহিনী নিত্যকালের। তাই সেই ঘটনা আজও ঘটিতেছে। বাঙালির সগর বংশ ঋষির অভিশাপে ভস্য হইয়াছে। আজিকার সাগর সঙ্গমে তাহার যে ভস্য রাশি পড়িয়া আছে, তাকে সঞ্জীবিত করিতে পারেও করিবে তাহারই ওই একমাত্র জীবিত বংশধর। সারা ভারতে সে যে পুণ্য প্রবাহ বহাইয়াছে, তাহারই স্পর্শে ওই ভস্য রাশি সঞ্জীবিত হইবে, ঋষির অভিশাপ হইতে সেই মুক্ত হইবে। সেই মুক্তি হইবে কেমন করিয়া? সেই মুক্তি সাধনের মন্ত্র কি? একজন বাঙালি সন্তান জননী জঠরে বাসকালেই সে মন্ত্র লাভ করিয়াছিল। তারপর ভূমিষ্ঠ হইয়া জ্ঞানোদয়ের সঙ্গে সঙ্গে সে সেই মন্ত্র সাধনের উপায় বা পন্থা খুঁজিয়াছে। স্বপ্নেই জাগরণে এক মুহূর্ত স্থির থাকিতে পারি নাই। নিমজ্জমান ব্যক্তি যেমন আকুল ভাবে জলের উপরকার বায়ুমণ্ডলে নিঃশ্বাস লইবার চেষ্টা করে, সে তেমনি করিয়া মুক্তি লাভের চেষ্টা করিয়াছে। সে নিজের মধ্যে যে মুক্তিকে অপরোক্ষ করিয়াছে, বাহিরেও সেই মুক্তিকে সত্য করিয়া তুলিতে না পারিলে সে বাঁচিবে কেমন করিয়া? তাহার মূর্তিও যেমন, তাহার সেই বাণীও তেমনি ঊর্ধ্বস্বল। তাই এই বৃহৎ কারাগারে বন্ধনী যাহার জন্মগত সংস্কার, তাহারা মুক্তিদূতে সেই অদ্ভুত আচরণ নিয়ে বিস্ময় বোধ করিল, কিন্তু শ্রদ্ধা করিল না। যাহারা সেই বন্ধন দশায় কোলাহল শুরু করিয়াছে, তাহারা মুক্ত হইল, কিন্তু বিশ্বাস করিল না। আর যাহারা মুক্তিকে বিশ্বাস করে না, যাহাদের মুক্তির ধারণায় অন্যরূপ, অতিশয় ভিন্ন পথে মানুষগুলোকে চালনা করিতে পারিয়া, যারা দলপতিত্বের অভিমানে অন্ধ হইয়াছিল, বণিকের মতো অতি সাবধানী হিসাব বুদ্ধি যাহাদের কর্মবুদ্ধি এবং ভিক্ষায় যাহাদের ধর্ম, তাহারা এই গান্ডীবে মুক্তি মন্ত্রের টঙ্কার শুনিয়া প্রমাদ গণিল। নিজেদের নেতৃত্ব নাশ ভয়ে ভীত হইয়া তাহারা এই মুক্তিদূতকে ছলে বলে কৌশলে দেশ হইতে বিতাড়িত করিবার কত চেষ্টাই না করিল, কিন্তু পারিল না। ক্ষুদ্র যেমন মহৎকে পারে না, মিথ্যা যেমন সত্যকে পারে না, মেঘ যেমন সূর্যকে পারে না, তেমনি পারিল না। বরং শেষে তাহারই আশ্রয়ে, তাহারই আবরণে আপনাদের মহাপরাজয় ঢাকিবার চেষ্টা করিয়াছে। নিজেদের মুখ রক্ষা, মান রক্ষার জন্য তাহারই কীর্তি গৌরবের ছায় আসিয়া সমবেত হইয়াছে। আজ তাহাদের সকল বুদ্ধি, সকল কৌশল যখন ব্যর্থ হইতে চলিয়াছে, দীনতা ও হীনতা, আত্মপ্রবঞ্চনা ও পরপ্রবঞ্চনা যতই বিভৎস হইয়া উঠিয়াছে, ততই জনগণকে দণ্ড কৌপিনের মাহাত্ম বুঝাইতেছে। মানুষ যখন আসন্ন সর্বনাশের ভয়ে চঞ্চল হইয়া উঠিয়াছে, তখন তাহাদিগকে পরম বৈরাগ্যের উপদেশ দিতেছে, কিন্তু আর কেহ তাহাতে ভুলিবে না। বণিক বৃত্তির দ্বারা সৌদা করা নির্দিষ্ট ওজনের মুক্তি তাহারা চায় না, জানে তাহা মুক্তি নয়, বন্ধনেরই একটা নতুন ফাঁদ। ইহাও জানে দেশকে যে ভালোবাসে,
দেশ তাহারই, সেই অধিকার সুভাষ চন্দ্রের মতো আর কাহারও নাই, অতএব দেশ সুভাষের। সেই দেশের সম্বন্ধে অপর পক্ষের সহিত কোন রূপ বোঝাপড়া করিবার অধিকার আর কারও নাই। সুভাষ মরে নাই, তাহার জীবনে কোটি জীবন জাগিয়াছে। ধৃতরাষ্ট্রের সভায় শকুনির সহিত পাশা খেলার যে ফলাফল, তাহাই ভারতের ভাগ্য মীমাংসা নয়। তাই আজ যখন গান্ধী ধর্মী কংগ্রেস একটা মহা মিথ্যাকে স্বাধীনতা নাম দিয়া সেই স্বাধীনতা সে লাভ করিয়াছে বলিয়া ধমক চিৎকারের দ্বারা সকলকে নিরস্ত করিবার আশা করিতেছে, এবং যখন সেই স্বাধীনতার সম্ভাবনা মাত্রে চতুর্দিকে শিবা ও সরমেয় অনেক চিৎকার, কবন্ধের নৃত্য প্রভৃতি অসীম ও দুর্নিমিত্ত দিন দিন বৃদ্ধি পাইতেছে, তখন সারা ভারত কাহার পুনরার আবির্ভাব প্রত্যাশায় অধীর হইয়া উঠিয়াছে। মন্দিরে মন্দিরে কাহার মৃত্যু জয় কামনা করিতেছে। যে কাল রাত্রি এই বাংলাদেশে ঘনাইয়া উঠিয়াছে, এ দেশ একটা মহা শ্মশান বা হত্যাশালায় পরিণত হইয়াছে। আজ শুধু আজ নয়, কালই বা তাহাকে কে বাঁচাইবে? সে তো জীবন ধর্মকে মানে না, সে বাঁচাইতে পারে না, মরিবার উপদেশ দেয়। তাই বাংলাদেশ আজ কাহাকে স্মরণ করিবে? মশানের সুলাসনে বসিয়া সে কাহার মুখ মনে করিয়া মুহূর্তের জন্য যাতনা ভুলিবে? তাই আজ সে শুধুই সেই এক নাম জপ করিতেছে, নেতাজি, নেতাজি, নেতাজি। আজকে এই যে কথাটা, এই যে মহিতলাল মজুমদার যে কথাটি বলছেন যে ভারতবর্ষ স্বাধীনতা পেল না, ভারতবর্ষে ক্ষমতা হস্তান্তর হলো। ক্ষমতা হস্তান্তরের নামে আমাদের সমস্ত ক্লিবতা, সারা ভারতবর্ষ সেদিন আজাদিন ফৌজের আত্মত্যাগে, আজাদিন সৈন্যদের আজাদিন বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে জেগে উঠেছিল, সমগ্র ভারতবর্ষে ছাত্র বিক্ষোভ, গণ আন্দোলন, শ্রমিক আন্দোলন, নৌ সৈন্যরা বিদ্রোহ করছে, বায়ু সৈন্যরা বিদ্রোহ করছে, সমস্ত ভারতবর্ষ একটা বিদ্রোহের একটা যৌবনের আবেগে সে যখন ভাসছে, ভারতবর্ষ যখন সাম্রাজ্যবাদের নাকপাশ ছুঁড়ে ফেলার জন্য পাগল হয়ে উঠেছে, তখন সেই সময়ের জাতীয় নেতৃত্ব চরম বেইমানি করার মধ্যে দিয়ে গান্ধীজি থেকে শুরু করে নেহেরু, প্যাটেল প্রত্যেকে সেদিনকে বিপ্লবীদের, বিদ্রোহীদের, তাদেরকে সকলকে অস্ত্র সম্বরণ করার পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন এই আন্দোলনকে কংগ্রেস কোনোভাবেই সমর্থন করে না। আজকে ভাবা যায়, একটা দেশ যখন সাম্রাজ্যবাদের নাকপাশ ছিঁড়ে ফেলার জন্য উন্মুখ হয়ে উঠেছে, অসংখ্য শহীদের আত্মত্যাগ, অসংখ্য বিপ্লবীর জীবন বলিদান, সবকিছুকে ব্যর্থ করে তারা ইংরেজের সঙ্গে পাশা খেলার, শকুনির মতো পাশা খেলায় মত্ত হলো। দেশটাকে আমরা দেখলাম যে কালনেমির লঙ্কা ভাগের মতো ভাগ করা হলো, ধর্মের নামে দেশটাকে ভাগ করা হলো। কিন্তু ভারতবর্ষ তো কোনোদিন এ কথা বলেনি, ধর্মের নামে মানুষে মানুষে বিভাজনের কথা কোনোদিন বলেনি। ভারতবর্ষ কোনোদিন ধর্মকে, কোনোদিন মানুষের বিভাজনের অস্ত্র হিসাবে দেখেনি। যে জন্য বিদেশ থেকে যারা পর্যটক এসেছিলেন, আল বেরুনি থেকে সবাই, তারা প্রত্যেকে বলেছেন ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে ধর্মের নামে দাঙ্গা হয় না, যেখানে ধর্মের নামে হানাহানি হয় না, এই সেই ভারতবর্ষ। কিন্তু সেই ভারতবর্ষকে অন্ধকারে তলিয়ে দিয়ে নেতাজির স্বপ্নের ভারতবর্ষ, নেতাজির স্বপ্নের শোষণ মুক্ত ভারতবর্ষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে দেশকে অন্ধকারে তলিয়ে দেওয়া হলো। তার পরিণতি আমরা কি দেখলাম? তার পরিণতি আজকে এই ভয়ঙ্কর অবস্থা, যখন মানুষে মানুষে হানাহানি, যখন উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষকে ঘৃণা করতে শিখেছে, যখন ভারতবর্ষে চরম ভারতবর্ষে জাতি দাঙ্গা, ধর্মের নামে দাঙ্গা, ভারতবর্ষের সমাজ জীবনে সমস্ত রকম গণতান্ত্রিক ভাবনাকে আজকে সমস্ত রকম ভাবে শেষ করে দেওয়া হচ্ছে, এবং একটা ভয়ঙ্কর স্বৈরতন্ত্র আমাদের জীবনকে গ্রাস করছে।
নেতাজি কেন আজও পর্যন্ত, নেতাজি আজও কেন বাঙালির কাছে, ভারতবর্ষের সংগ্রামী মানুষের কাছে প্রেরণা? বাঙালি কেন আজও বলে যে নেতাজি তুমি ফিরে এসো? কেন বাঙালির কাছে নেতাজির এত আকর্ষণ? কারণ নেতাজি ভারতবর্ষের যে সর্বজনীন সত্য, ভারতবর্ষের যে মূল চিন্তা, সেটাকে তিনি তার জীবনে তিনি প্রতিষ্ঠা করেছেন। নেতাজি হেমন্ত সরকারকে যে চিঠিতে লিখছেন যে মানুষ হতে গেলে যেটা প্রথম দরকার সেটা হচ্ছে এমবডিমেন্ট অফ দ্য পাস্ট, প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রফিট অফ দ্য ফিউচার। এমবডিমেন্ট অফ দ্য পাস্ট, অতীতকে ভাবতে হবে, এমবডিড, অতীতকে নিজের জীবনে গ্রহণ করতে হবে। প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রফিট অফ দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা দরকার এবং তার জন্য অতীতকে গ্রহণ করতে হবে এবং বর্তমানকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেই কিন্তু একটা নতুন শোষণ মুক্ত সাম্যবাদী ভারতবর্ষ গঠনের তিনি স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ভারতবর্ষের এই যে বাঙালির যে মূল চরিত্র, এখানে বাঙালি চরিত্রের একটা বৈশিষ্ট্য এসে যাচ্ছে, যেটা লোকমান্য তিলকের কথা আমি একটু আগে বলেছি। বিখ্যাত ঐতিহাসিক দুর্লভ সিং যে কথাটা বলেছেন, সেই কথাগুলো আপনারা যদি বোঝেন যে বাঙালি চরিত্রের যে গভীরতা, বাঙালি চরিত্রের যে বৈশিষ্ট্য, সেটা যদি আমরা না বুঝি, যেটা নেতাজি রংপুর ভাষণে বলেছেন যে বাঙালি একটা সময় এই পূর্বাঞ্চলকে কিরাত দেশ বলা হতো এবং এখানে যারা আর্য তারা এই কিরাত দেশে এলে তাদেরকে তাদের জাত চলে যেত এবং তারা স্বধর্ম বিচ্যুত হতো, তাদের প্রায়শ্চিত্ত করতে হতো। কিন্তু ধীরে ধীরে এই ভাবনাটা চলে যায় এবং এই মগধ ভিত্তিক যে পূর্বাঞ্চল, সেই পূর্বাঞ্চলকে ভারতবর্ষ ধীরে ধীরে সম্মান দিতে শুরু করে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে বাঙালির যে বৈশিষ্ট্য, যেটা রংপুর ভাষণে নেতাজি বারবার বলছেন যে ভারতবর্ষে বাঙালির একটা চরিত্র আছে। সেই চরিত্রটা কি? ভারতবর্ষ সমন্বয়ে বিশ্বাস, বাঙালি সমন্বয়ে বিশ্বাস করে, বাঙালি বৈচিত্র্যের মধ্যে সমন্বয়ে বিশ্বাস করে এবং বৈচিত্র্যের মধ্যে সমন্বয় বিশ্বাস করে বলেই বাঙালি সাম্যে বিশ্বাস করে। অর্থাৎ বাঙালি চরিত্রের যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে তিনটে। এক হচ্ছে বৈচিত্র্যে বিশ্বাস করে, সে সমন্বয়ে বিশ্বাস করে, সে সাম্যে বিশ্বাস করে। এই যে ভাবনা, এটাই কিন্তু বাঙালিকে একটা আলাদা বিশিষ্টতা দান করেছে। নেতাজি বলছেন রংপুর ভাষণে যে যে বাংলায় আর্য ব্রাহ্মণ্যবাদী ভাবনাকে তারা ছড়িয়ে দিয়ে যেখানে বৌদ্ধ এবং জৈন ধর্মের অভ্যুদয় ঘটল, সেই বাংলা যে বিপ্লবের বার্তা বহন করবে, সেই বাংলা যে ভারতবর্ষে বিপ্লবের বার্তা বহন করবে, তাতে আর আশ্চর্যের কি আছে? এটা অত্যন্ত সত্য কথা। বাঙালি আজকে থেকে নয়, ব্রিটিশ শাসনের থেকে নয়, তা অনেক আগে থেকে সে নতুন করে বিদ্রোহ, নতুন করে তার জীবন ভাবনা শুরু করেছে এবং সেই নতুন জীবন ভাবনার মধ্যে যে আছে, আপনারা জানেন যে বাংলা এমন একটি জায়গা যেখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিলনে যে তন্ত্রের সৃষ্টি হলো, বৈষ্ণব যে বাংলার গৌড়ীয় বৈষ্ণবের যে প্রেম ধর্ম, এই এবং তার সঙ্গে অনার্য জীবনবাদ, অনার্য বলিষ্ঠ জীবনবোধ সবকিছু মিলিয়ে বাংলার জীবনে যেটা এলো সেটা হচ্ছে যে আমরা দেখলাম গীতার সেই যে কথা শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, কৈলব্যং মাসমৌগম পার্থ, ক্লীবত্ব পরিহার করার কথা বলছেন। এবং সেই ক্লীবত্ব পরিহারের মধ্যে দিয়েই বাঙালি তার নিজস্ব জীবনের সে আবিষ্কারে সে মগ্ন হলো এবং সেখানে সে সফল হলো। এবং এই যে বাঙালি তন্ত্র সাধনার মধ্যে যে জীবনকে এবং অ্যাডভেঞ্চার হিসাবে দেখা, যেটা সুভাষচন্দ্র বারবার বলেছেন, তার বন্ধুদের বলেছেন, চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়কে যেদিনকে আইসিএস ত্যাগ করছেন সেদিনকে তিনি চিঠিতে লিখছেন, আমি আমার জীবনকে অ্যাডভেঞ্চার হিসাবে দেখি, আমার কাছে জীবন বৈভবের নয়, আমি জীবনকে প্রাচুর্যের মধ্যে দেখতে চাই না, আমি জীবনকে দেখতে চাই দুঃখের মধ্যে, আমি জীবনকে দেখতে চাই
কষ্টের মধ্যে জীবনকে দেখতে চাই, সমস্ত রকম বাধা অতিক্রম করে একটা সত্যের দিকে এগিয়ে যাওয়ার মধ্যে যে একটা চরম শক্তি আছে, আত্মশক্তি, সেই আত্মশক্তির প্রকাশে। এবং এইটাই তো বাঙালির মূল বৈশিষ্ট্য। বাঙালি যে কথাটা বারবার বলেছে, বিবেকানন্দ ইতিহাসের যে ব্যাখ্যা করেছেন, ইতিহাস চেতনার যে ব্যাখ্যা করেছেন, অসাধারণ ব্যাখ্যা। সেখানে তিনি বলছেন যে ইতিহাস চেতনার যে মূল বৈশিষ্ট্য, মানুষকে ইতিহাস কি শেখায়? ইতিহাস শেখায় attempts to transcend the limitation of senses, ইন্দ্রিয়ের সীমা অতিক্রমের চেষ্টা। বিজ্ঞানীরা নিজেদের জীবনের সমস্ত সুখ, নিজেদের জীবনের সমস্ত ইন্দ্রিয়ের আরামকে অস্বীকার করে, অতিক্রম করে, উপেক্ষা করে তারা সত্যকে প্রতিষ্ঠার জন্য মানব কল্যাণে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন। এবং এই যে উৎসর্গ করার মধ্যে দিয়ে তারা যে নিজেদের জীবনকে উপড়ে দিয়েছিলেন এক মানব সত্যের বেদিমূলে, উপলব্ধির বেদিমূলে, এটাই হচ্ছে বাঙালির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং যে জন্য দুর্লভ সিং একটা অসাধারণ ঐতিহাসিক, দুর্লভ সিং একটা অসাধারণ কথা বলছেন, যে তিনি অদ্ভুত কথা বলছেন তার ইতিহাস বইয়ে, বাঙালির যে অবদান, সেই অবদানটা তিনি স্বীকার করেছেন, যেটা আজকে বাঙালি হিসাবে আমাদের জানা উচিত। তারা বলছেন, ইন দ্য দুর্লভ সিং দ্য রিবেল প্রেসিডেন্ট বইয়ে পৃষ্ঠা 37-এ লিখছেন, ইন দ্য হিস্ট্রি অফ দ্য স্ট্রাগল ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, বেঙ্গল occupies a unique position among the provinces of India. It has not only played a prominent role in strengthening the foundations of the Indian National Congress, but has always made the most valuable contribution towards the fight for the emancipation of the country. The people of this country may rightly be called the inspirers of the national movement in India. Durlabh Singh, the rebel president, বইয়ে 37 পৃষ্ঠায় বাঙালি চরিত্রকে বর্ণনা করছেন। আরেকজন হীরালাল শেঠ, তিনি লিখছেন, this province on the extreme eastern fringe of India has been a problem child. It has a keen resemblance to Catalonia, that hotbed of extremists in Spain, forever trying to break away from the rest of the country, and at the same time trying to assimilate it. One thing, however, is clear. It has the separatist and rebellious spirit which has inspired Catalonia, and it is essentially paradoxical. For Bengal, like Catalonia, likes and dislikes the rest of the country. It wants to win it over, and yet has often broken loose from it. এই যে বাঙালির এই যে চরিত্র, বাঙালিকে আমি একটু আগে যেটা বলছিলাম, যে বাঙালি একদিকে সেপারেটিস্ট, স্বাতন্ত্র্যবাদী, কিন্তু তার মধ্যে রিবেলিয়াস স্পিরিট যেটা তার মধ্যে কাজ করছে, একটা বিদ্রোহী চরিত্র। এবং একদিকে সে স্বাতন্ত্র্যবাদী, একদিকে সে বিদ্রোহী চরিত্র, সে প্রচলিত ব্যবস্থাকে মেনে নিতে চায় না। বাঙালি এই পথ দেখিয়েছেন শ্রী রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ বুঝেছিলেন যে নিজস্ব জীবনবোধের আলোকে শাস্ত্রের উপরে তিনি গুরুত্ব দিয়েছেন নিজের উপলব্ধিকে। এই যে উপলব্ধি শাস্ত্রের উপরে নিজের উপলব্ধিকে গুরুত্ব দিয়েছেন। এই উপলব্ধি হচ্ছে বাঙালি চরিত্রের বৈশিষ্ট্য। বাঙালি পরের মুখে ঝাল খেয়ে ঝাল বলে না। বাঙালি চরিত্রের যে মূল বৈশিষ্ট্য, সে আত্মবিশ্লেষণ করে। সে গলায় ফাঁসিতে যাওয়ার আগে সে ফাঁসুরেকে প্রশ্ন করে যে আমাকে তো মরতেই হবে, গলায় দড়ি দিয়েই মরতে হবে, গলার দড়িতেই আমার মৃত্যু হবে। কিন্তু
তাই বলে মোম লাগানোর প্রয়োজন কি? এটা বাঙালি প্রশ্ন করতে পারে, এটা অন্য কেউ প্রশ্ন করতে পারে না। ক্ষুদিরাম মৃত্যুর পূর্বে ফাঁসুড়েকে প্রশ্ন করছেন, জীবন মৃত্যুকে তিনি ব্যঙ্গ করে বলছেন, বলিষ্ঠ জীবন বোধে উদ্ভাসিত হয়ে ক্ষুদিরাম বলছেন, আচ্ছা ফাঁসুড়ে ভাই, ফাঁসির দড়িতে মোম লাগানো কেন? তিনি হাসছেন, তিনি বলছেন, হায় রে, মানুষ মৃত্যুর পূর্বেও একটা ভয়ঙ্কর মৃত্যু, যা তার কিছুক্ষণের মধ্যে তার জীবনকে ছেদ টেনে দেবে, তার জীবনের রেখায় ছেদ টেনে দেবে, সেই ছেদ টানার জন্য যে কারণটি, সেটাকে কৌশল করে যাতে মৃত্যুর পূর্বে মোম দিয়ে তার সেই ভয়ঙ্কর রূপটা যেন সে প্রত্যক্ষ করে সে যেন বিচলিত না হয়ে ওঠে, তার জন্য এই যে মোম লাগানোর যে ভাবনা, এটা যে কত বড় ধাপ্পা, সেই ধাপ্পাকে ক্ষুদিরাম ব্যঙ্গ করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এইরকম কোন প্রশ্ন কিন্তু কোন শহীদ মৃত্যুর পূর্বে করেননি, আপনারা খুঁজে পাবেন না। এটাই হচ্ছে মৃত্যুর জন্য, দেশের জন্য জীবন দেওয়ার আগে 3 মাসের মধ্যে তাদের দেহের ওজন বেড়ে গেছিল। ভারতবর্ষে বাঙালি বিপ্লবীদের দেহের ওজন বেড়ে গেছিল, কারো 3 কেজি, কারো 5 কেজি, কারো 2 কেজি, বিভিন্ন ওজন বেড়ে গেছিল। কারণ তারা জানতেন যে বিবেকানন্দের আদর্শে তারা উদ্বুদ্ধ, বিবেকানন্দের আদর্শে তারা উদ্বুদ্ধ। বিবেকানন্দ যে বলিষ্ঠ জীবনবোধ দেখিয়েছেন, যে কথা প্রীতিলতা ওয়াদ্দেদারকে রামকৃষ্ণ বিশ্বাস পরিষ্কার বলেছিলেন, যে প্রীতি, আমরা বিপ্লবীরা, আমরা সবসময় আবেগে ভেসে যাই না, আমরা প্রত্যেকটা ঘটনার পেছনে যুক্তি দিয়ে বিচার করি, কোন ঘটনাটার কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা অর্ধ সত্য। কিন্তু বিবেকানন্দ আমাদের সামনে এমন একজন মানুষ, বিবেকানন্দ আমাদের সামনে এমন একটি দর্শন দিয়েছেন, যে মানুষটার মধ্যে কোনো চালাকি নেই, যে মানুষটার মধ্যে উপলব্ধি, মানুষের জন্য, জগতের সত্যকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে উপড়ে দেওয়ার যে আকুতি, এবং সেখানে যে কমপ্লিট রিনাউন্সিয়েশন, চূড়ান্ত ত্যাগ, সেই জায়গাটায় বিবেকানন্দ তার নিজস্ব মহিমায় উজ্জ্বল, এবং সেখানে বলিষ্ঠ জীবনবোধের প্রকাশ বারবার ঘটেছে। স্বামীজি বারবার বলেছেন যে কথা, মৃত্যুর তো প্রত্যেকেরই হবে, কিন্তু মরার আগে একটা দাগ রেখে যা। জীবন সম্পর্কে একটা যে মাল্টি ডাইমেনশনাল ভাবনা, জীবন সম্পর্কে যে একটা বহুমাত্রিক ভাবনা, যে কথা নেতাজি বারবার বলছেন, 15 বছর বয়সে বিবেকানন্দ প্রবেশ করেছিলেন বলে আমি আমার জীবনে পথ খুঁজে পেয়েছিলাম। এই যে 15 বছর বয়সে বিবেকানন্দের প্রবেশ সুভাষের জীবনে, এবং সুভাষচন্দ্রের জীবনে প্রবেশ হয়েছিল বলেই তিনি বলতে পেরেছিলেন, এমবডিমেন্ট অফ দ্য পাস্ট, প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রফিট অফ দ্য ফিউচার। এবং সেই জন্যই সেদিনকে যে কথা, আজকে খুব সত্য কথা, যে মহিতলাল মজুমদার বলছেন, যে এই যে সেপারেটিস্ট অ্যান্ড রিবেলার স্পিরিট, এটা ভারতের সকল জাতিসমূহের দৃষ্টি আকর্ষণ করিয়াছে এবং ভাবনার কারণ হইয়াছে। তাই কি বাঙালির প্রতি অবাঙালি মমতা পায় নিঃশেষ হইয়া আসিয়াছে। আজকে বাঙালিকে অবাঙালিরা ঘৃণা করছে। কেন ঘৃণা করছে? ওই স্বাতন্ত্র্যবোধ বাঙালি জাতির জন্মগত, ইহার কারণ অবশ্যই আছে, কিন্তু সেজন্য পূর্ব ইতিহাসে কোনরূপ সমস্যার উদ্ভব হয় নাই, আজ হইয়াছে। পূর্বে বাঙালি তার ধর্মগত স্বাতন্ত্র্য বা স্বেচ্ছাচারের জন্য যতই অশ্রদ্ধা ভাজন হোক, তাহাতে কাহারও ক্ষতি ছিল না। তখন সে তাহার এই স্বাতন্ত্র্য ধর্মকে রাজনীতির বাহন করিয়া সারা ভারতকে অনুগামী করার দুরাশা পোষণ করিত না। ইহাও সত্য, অবশিষ্ট ভারতের অভ্যস্ত সংস্কার ও মনোবৃত্তি সম্বন্ধে তাহার একটা প্রতিকূল মনোভাব আছে। তাই সেই ভারতে আধুনিক আচার ব্যবহারকে বাঙালি শ্রদ্ধা করে না। কিন্তু প্রাচীন ভারত, সেই গীতা মহাভারত সাংখ্য বেদান্তের ভারতকে বাঙালি আপনার ভাবে আত্মসাৎ করিয়াছে। সেই ভারতের গৌরবে সে আত্মহারা। তাই আজিকার ভারতকে
সে অপর এক কারণে বুকে জড়াইয়া ধরিতে চায়। এই বিরাগ ও অনুরাগ দুই সত্য, কিন্তু আজ এমন এক বাঙালির অভ্যুদয় হইয়াছে, যাহা বাঙালিত্বের বিশাল বক্ষে সর্বভারত আলিঙ্গিত হইয়াছে। সে বাঙালি হইয়াও আর বাঙালি নয়, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভারতকে এক দেহে পরিণত করিয়া সে তাহারই প্রাণরূপে স্পন্দিত হইতেছে। তাই আশা হয় নেতাজি সুভাষচন্দ্রেরই জয় হইবে, তাহার সেই মহাজাতি প্রেম সমগ্র ভারতবর্ষকে পুনরুজ্জীবিত করিবে। আজকে এই যে কথাগুলো, এই প্রত্যেকটা কথার যে গভীর ব্যঞ্জনা, সেটা আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন। যে বাঙালি প্রচলিত সংস্কারে বিশ্বাস করে না, বাঙালি গতানুগতিকতায় বিশ্বাস করে না, সে প্রশ্ন করে। যে জন্যই মা বলতে পারেন, মা শারদা, কলিযুগে বেদমত চলে না, এ কথা বারবার বলছেন। যে সেই সময় সমগ্র ভারতবর্ষ যখন ব্রাহ্মণদের প্রণাম করছে, এমনকি রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে পর্যন্ত ব্রাহ্মণ ছাত্র শূদ্র শিক্ষককে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারত না, সেখানে বিবেকানন্দই ব্রাহ্মণ শূদ্রের সমস্ত ব্যবধান তুলে দিলেন। শুধু তাই নয়, তিনি সকলকে সন্ন্যাস দিলেন। শ্রীরামকৃষ্ণ যে পথ দেখিয়েছেন, সেই পথেই বিবেকানন্দের জয়যাত্রা, এবং সেই পথেই নেতাজি এলেন। এবং নেতাজি যেটা করলেন সেটা হচ্ছে প্রচলিত ব্যবধানকে তিনি, প্রচলিত জাতপাত, প্রচলিত ধর্মীয় ধারণাকে বিবেকানন্দ ভেঙে চুরমার করে দিয়েছিলেন। এবং সেই রিচুয়ালিস্টিক ভাবনাকে তিনি যেটা উপলব্ধির জায়গায় নিয়ে আসবার চেষ্টা করলেন, যেখানে পরিষ্কার বারবার বলেছেন বিবেকানন্দ, রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন, রিলিজিয়ান হচ্ছে রিনাউন্সিয়েশন। বারবার বলছেন ভারতবর্ষের জাতীয় আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবা। সেই ত্যাগের পূর্ণ প্রতীক সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র যে চিঠিতে বারবার তিনি লিখছেন, মাকে লিখছেন ছোটবেলায়, সুভাষ লিখছেন, আই এম নট টু ড্রিফট ইন দ্য কারেন্ট অফ পপুলার ওপিনিয়ন। প্রচলিত স্রোতের গড্ডালিকা প্রবাহে আমি ভেসে যেতে আসিনি মা, আই হ্যাভ এ ডেফিনিট মিশন ইন মাই লাইফ। এবং আমার জীবনে একটা ডেফিনিট মিশন আছে। সেই ডেফিনিট মিশনটা কি? সেই ডেফিনিট মিশন হচ্ছে মানব জীবনের মুক্তি। সে বাঙালি মনে করে নিজের মুক্তি বড় কথা নয়, মুক্তি জগতের মুক্তি, মানবের মুক্তি, মানব জাতির মুক্তি। বিবেকানন্দ মানুষের কাছে আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ নয়, বাঙালির কাছে, বিপ্লবীদের কাছে যে মুক্তির কথা বলেছেন বিবেকানন্দ, একটা কুকুরও যতদিন অভুক্ত থাকবে ততদিন পর্যন্ত আমি অসংখ্যবার নরকে যেতে রাজি। এই হচ্ছে বিবেকানন্দের শিক্ষা। সেই শিক্ষা বিপ্লবীরা গ্রহণ করেছেন, সেই শিক্ষা সুভাষচন্দ্রকে নেতাজিতে রূপান্তরিত করেছে। যে জন্য আপনারা ভাবুন, যখন ইম্ফলে সুভাষচন্দ্রকে পৌঁছে দেওয়ার জন্য তিনি, শাহনওয়াজ খান লিখছেন, সুভাষচন্দ্রকে যখন তিনি জিপ নিয়ে ইম্ফলে পৌঁছে দেওয়ার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন, তখন সুভাষচন্দ্র খাচ্ছেন কি তার সৈন্যদের সঙ্গে? ভাত, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। ভাত, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা খেয়ে তিনি তার সৈন্যদের বলছেন, শাহনওয়াজ খান এবং অন্যান্য সৈন্যদের বলছেন, আমি বিশ্বাস করি আপনারা এই বিজয় অভিযান অক্ষুণ্ণ রাখবেন এবং আজাদ হিন্দ ফৌজকে যথাযথ লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু তিনি সেখানে একবারও বলেননি যে ঈশ্বর আপনাদের সহায়ন, ঈশ্বরের কল্যাণে আপনারা এগিয়ে যান, এসব কথা, এই আশীর্বাদে আপনারা এগিয়ে যান, এসব কথা কোনো কথা বলেননি। তিনি একটাই বলছেন, শাহনওয়াজ খান লিখছেন, তিনি বলছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই বিজয় অভিযান অক্ষুণ্ণ রাখতে পারবেন। এবং এইখানটাই সুভাষচন্দ্রের মধ্যে বিবেকানন্দের প্রকাশ আমরা দেখি, যিনি বলতে পারেন আগামী 50 বছর সমস্ত অকেজ দেবতা ভুলে একমাত্র দেশ ও জননী তোমাদের আরাধ্যা দেবতা হোক। এই যে কথা, এই কথার বাস্তব রূপ আমরা সুভাষচন্দ্রের মধ্যে দেখেছি। এই জন্যই তো সুভাষচন্দ্র মানুষের কাছে মুক্তির প্রেরণা। সুভাষচন্দ্র দুঃখ দূর করার কোন টনিক নিয়ে আসেননি। সুভাষচন্দ্র মানুষকে বিবেকানন্দের মতো বলেছেন,
সাহসে যে দুঃখ দৈন্য বাঁধে বাহু পাশে, কাল রূপা মৃত্যু মাতা তারই কাছে আসে। তাই তো সুভাষচন্দ্র বলছেন, দেশকে ভালোবাসতে হলে 16 আনা দিতে হয়। কোনো গোঁজামিল নেই, কোনো গোঁজামিল নেই। বিপ্লবীরা নিজেদের জীবন দিয়ে, বাঙালি বিপ্লবীরা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করেছেন তারা দেশকে ভালোবাসেন। তাদের মধ্যে বণিক বৃত্তি ছিল না, দেশপ্রেমের মধ্যে তাদের কোনো বণিক বৃত্তি ছিল না, বণিক তন্ত্রের কোন রকম সুদের খেলা ছিল না। তারা নিজেদের আত্ম বলিদান করেছেন, তারা মনে করেছেন এটাই জীবনের একমাত্র সত্য। স্বামীজি যে কথা রবীন্দ্রনাথ বারবার বলছেন, যে শুনেছে তাহার আহ্বান, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। দহিয়াছে অগ্নিতারে, বিদ্ধ করিয়াছে শূল, ছিন্ন তারে করেছে কুঠারে, সর্বপ্রিয় বস্তু তার অকাতরে করিয়া ইন্ধন, চিরজন্ম তারি লাগি গেলেছে সে হোম হুতাসন। রাজপুত্র করিয়াছে ছিন্ন কান্থা, হয়েছে বিভাগী পথের ভিক্ষুক। এই যে কথাগুলো রবীন্দ্রনাথ লিখছেন, এবার ফিরাও মোরে, ঝড়ের খেয়ায়, সব জায়গায় একই কথা বলছেন রবীন্দ্রনাথ। বাঙালি কবির মধ্যে, বাঙালি সংস্কৃতির মধ্যে এই ভাবনা, আত্মবলিদান, 16 আনা পেতে হলে 16 আনা দিতে হবে। এই ভাবনাই কিন্তু বাঙালিকে নতুন করে পথ দেখাতে বাধ্য করেছিল। ভারতবর্ষ নতুন করে বাঙালির কাছ থেকে মন্ত্র নিয়েছিল, বাঁচার মন্ত্র। সেই বাঁচার মন্ত্রে ভারতবর্ষ থেকে উঠেছিল, এবং ভারতবর্ষ ইংরেজের সঙ্গে দেনা পাওনার হিসাব নয়, আত্মবলিদানের মধ্যে দিয়ে, পূর্ণ বীর্য মনুষ্যত্বের উদ্ঘাটনের মধ্যে দিয়ে বাঙালি সেদিনকে স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছিল। কিন্তু তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে ভারতবর্ষের অন্য রাজ্যের নেতারা, জাতীয় নেতা বলে যাদেরকে আমরা সম্মান করি। আজকে তারই জন্য আজকে অমৃত ওঠেনি, সমুদ্র মন্থনে অমৃত ওঠেনি। 47 সালে যে গরল, যে বিষ, বিভাজনের বিষ আমরা ফুটলাম। নেতাজি বারবার বলেছেন দেশ ভাগ করবেন না, গান্ধীজিকে বলেছেন, নেহরুকে বলেছেন, প্যাটেলকে বলেছেন, জিন্নাকে বলেছেন, বারবার বলেছেন ইন্ডিয়া উইল বি রুইন্ড পলিটিক্যালি, ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি। ভারতবর্ষ ধ্বংস হয়ে যাবে। আজকে তাকিয়ে দেখুন, ভারতবর্ষ ধ্বংস হয়ে যাচ্ছে, এই উপমহাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে প্রত্যেকটা জায়গায় প্রভিন্সিয়ালিজম, প্রত্যেকটা জায়গায় প্রাদেশিকতা। বাঙালি, উড়িয়া, সমস্ত মধ্যপ্রদেশ, গুজরাট, বিভিন্ন রকম প্রাদেশিকতাবাদ। এটা তো ইংরেজের তৈরি। নেতাজি বারবার বলেছেন, 1938 সালে হরিপুরা কংগ্রেসের সভাপতির ভাষণে তিনি বারবার সাবধান করে দিয়েছেন, এবং তিনি জানতেন, মেঘনাথ সাহাকে তিনি বলেছেন এই প্রাদেশিকতাবাদের সৃষ্টি হয়েছে ভারত শাসন আইন 1935 সাল। সেইখান থেকে ইংরেজ ভারতবর্ষের প্রত্যেকটা প্রদেশের মধ্যে প্রাদেশিকতা বোধ সৃষ্টি করেছে, এবং এইটা একটা ভয়ঙ্কর বিষাক্ত অবস্থা সৃষ্টি করবে। সুভাষচন্দ্র মেঘনাথ সাহাকে বলেছেন, এবং এই প্রাদেশিকতা বোধ দূর করার জন্য তিনি মেঘনাথ সাহাকে উপযুক্ত পথ আবিষ্কারের কথা বলেছিলেন। কিন্তু আজকে সুভাষচন্দ্রের প্রতিটি চিন্তা আজকে মনে হচ্ছে আমাদের জীবনে কত বড় সত্য হয়ে দেখা দিয়েছে। আজকে সেই কারণে সুভাষচন্দ্র কেন চিন্তানায়ক, এক অনন্য চিন্তানায়ক কেন? তিনি জানতেন যে যে জাতি, তা বারবার বলেছেন, 1933 সালে তিনি টেকনিক অফ রিভলিউশনে, বিপ্লবের পথ, লন্ডন পলিটিক্যাল কনফারেন্সে পরিষ্কার বলেছেন যে আমরা যদি আজকে ব্রিটিশের সঙ্গে আপোষ করে, ব্রিটিশের কাছ থেকে আপোষ করে করজোড়ে তাদের কাছ থেকে ভিক্ষা নিই স্বাধীনতা, তবে সে স্বাধীনতা হবে না। সে ইনফিরিয়ার কমপ্লেক্সিটিতে আমরা আক্রান্ত হব, এবং আমাদেরকে ব্রিটিশ ব্যবহার করবে, এবং আমাদের জাতীয় জীবনের সমস্ত অন্ধকার দিকগুলো ফুটে উঠবে। এবং সে কথা 1944 সালে টোকিও ভাষণে তিনি বারবার বলেছেন। আজকে ব্রিটিশ অনুগত যে সমস্ত দল, যারা ব্রিটিশকে সমর্থন করে, সেই সময় হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন এরা কিন্তু আগামী দিনে ধর্মের প্রশ্ন তুলে মানুষে মানুষে বিভাজনের সৃষ্টি করবে। নেতাজি 1944 সালে
হরিপুরা টোকিও ভাষণে পরিষ্কার বলেছেন, আর হরিপুরা ভাষণে তো তিনি অসংখ্যবার বলেছেন, এবং লাহোর কংগ্রেসেও সেই একই কথা বলেছেন। আজকে এগুলো আমাদের ভাবতে হবে, এগুলো আমরা আজকের তরুণরা, আজকের মানুষ এগুলো কেউ ভাবছে না। আজকে ভাবছে না যে আজকে আমরা আমাদের নিজস্ব ঐতিহ্য থেকে বিচ্যুত হয়েছি। বিপ্লবীদের কাছে কোনোদিন এই প্রশ্ন ছিল না কে হিন্দু, কে মুসলমান, কে ধনী, কে দরিদ্র। তাদের কাছে একমাত্র প্রশ্ন ছিল দেশমাতৃকার মুক্তি, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষ থেকে উপরে ফেলতে হবে। আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের মধ্যে আজও যে বিভাজনের মানসিকতা কাজ করছে, সেই বিভাজনের মানসিকতা কিন্তু আজকে ইন্দোনেশিয়ায়, সুমাত্রা, জাভা, বর্নিওতে সেটা নেই। আজকে ওখানে মুসলিমরা কিন্তু আজকে আঙ্কর ভাটের মন্দির, বড়বদুরের মন্দির, এগুলো তারা কম্বোডিয়া কিংবা বিভিন্ন জায়গায় আজকে আমরা দেখছি যে ওখানকার স্থানীয় মানুষ তারা কিন্তু আজকে হিন্দু মন্দিরগুলো রক্ষা করছে। কি করে রক্ষা করছে? কারণ তারা নিজেরাই স্বীকার করছে যে আমরা কালচারালি হিন্দু, কিন্তু ধর্মে আমরা মুসলিম। এবং তাদের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেই বিষটা নেই বলেই, বিভাজনের বিষটা নেই বলেই তারা এগুলো বলতে পারছে। এবং আপনারা জানেন কিছুদিন আগে ইন্দোনেশিয়ায় আরবের যুবরাজ গিয়েছিলেন, এবং জাকার্তায়, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়, সেখানে গীতার যে প্রথম পাতায় যে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন, গীতার উপদেশ, সেই ছবিটি সেখানে একটি স্ট্যাচু আকারে আছে। সেখানে সেই স্ট্যাচুটাকে এবং অন্যান্য হিন্দু যে মাইথোলজিক্যাল ক্যারেক্টার, তাদের যে মূর্তিগুলো রয়েছে, সেই মূর্তিগুলো আরবের যুবরাজ ইন্দোনেশিয়ার সংস্কৃতি মন্ত্রীকে বলেছিলেন যে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমি মুসলিম, সুতরাং আপনারা এগুলো ঢেকে দিন। কিন্তু ইন্দোনেশিয়ার সংস্কৃতি মন্ত্রী তিনি কিন্তু অস্বীকার করেছেন। তিনি বলেছেন আমরা আমাদের ঐতিহ্যকে আমরা কোনোদিন ঢেকে দিতে পারি না, অসম্মান করতে পারি না, তাতে আপনি রাগই করুন আর যাই করুন। এই হচ্ছে একটা জাতির চরিত্র। আজকে আমরা প্রতি মুহূর্তে আপোষ করছি। এই আপোষ করার জন্য আমাদের মধ্যে এত বিভাজনের মানসিকতা। আজকে সব থেকে বড় জিনিস হচ্ছে যে আজকে আমার দেশকে, আমার সংস্কৃতিকে আমি যদি ভালোবাসতে না পারি, তবে এই দেশ সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন এদেশে জন্মেছি বলেই এদেশ আমার, এটা কখনো দেশপ্রেমের মাপকাঠি হতে পারে না। এটা এক ধরনের নাস্তিকতা, এর মধ্যে আস্তিকতার সাধনা নেই। এই দেশকে আপনার জ্ঞানে, বুদ্ধিতে, কর্মে সৃষ্ট করিয়া তুলিতে হয়, তবেই দেশটি আপনার বলিয়া বোধ হয়, তখনই দেশটি স্বদেশ বলিয়া বোধ হয়। এদেশের সংস্কৃতির সঙ্গে, এদেশের জীবন শৈলীর সঙ্গে, এদেশের ঐতিহ্যের সঙ্গে নিজের জীবনকে এক করে নিতে হয়, তবেই দেশটা আপনার জ্ঞানে, বুদ্ধিতে, কর্মে সৃষ্টি করিয়ে চলে ওঠে, তখনই সেই দেশটা আপন বলে ভাবে। এই যে ভাবনাটা, এই ভাবনাটা কিন্তু ভারতবর্ষের ভাবনা। সেই ভাবনা থেকে আমরা বিচ্যুত হয়েছি। যে জন্য রবীন্দ্রনাথের এই কথা, নেতাজির এই ভাবনা, বিবেকানন্দের এই যে আহ্বান আমরা প্রত্যেকে ভুলেছি কেন? তার কারণ হচ্ছে আমরা দেশকে অন্তরের সঙ্গে ভালোবাসি না। নেতাজি বারবার বলছেন আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না, তাই আমরা গৃহবিবাদ করি, তাই আমাদের মধ্যে জন্মায় মীর জাফর ও উমিচাঁদ, এখনো তাদের বংশবৃদ্ধি হইতেছে। খুব সত্য কথা, আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না, তাই আমরা গৃহবিবাদ করি। আজকে যদি সত্যিকারে নেতাজির কথা আমরা বলতে যাচ্ছি, নেতাজি তার যে চিন্তার গভীরতা, যেখানে তিনি বারবার তিনি সমন্বয়ের কথা বলছেন, তিনি ইনক্লুশনের কথা বলেছেন, তিনি এক্সক্লুশনের কথা বলেননি। তিনি বারবার বলছেন যে কথা বিবেকানন্দ বলছেন যে আমার দেশ ও জননী, আমার মাতৃভূমি যে সাধনা করছে, সে সাধনা হচ্ছে পশু মানবকে দেব সাধনায় রূপান্তরিত করার সাধনা। যতদিন না পর্যন্ত সেই সাধনা সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত পৃথিবীতে কোনো শক্তি নেই সেই সাধনাকে স্তব্ধ করে দিতে পারে। নেতাজি সেই একই কথা বলছেন। নেতাজি টোকিও বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বক্তৃতা দিতে গিয়ে বলছেন যে অতীত ভারতবর্ষ এখনো বেঁচে আছে,
এবং সে আগামী দিনেও বেঁচে থাকবে। আজও কিন্তু আমাদের সেই স্বপ্ন সফল হয়নি। সেই ভারতবর্ষের সেই স্বপ্ন যেখানে পশু মানবকে দেব মানবে রূপান্তরিত করার যে সাধনা, এ তো পৃথিবীর অন্য কেউ ভাবতেই পারে না। যখন সারা পৃথিবী অন্ধকারে ছিল, তখন ভারতবর্ষ মানুষকে শিখিয়েছে যে সত্যের মূল সত্যটা কি, জীবনের মূল সত্য কি, এবং সেখানে তারা আত্মানং বৃদ্ধির কথা বলেছে, আত্ম উপলব্ধির কথা বলেছে। এই যে আত্ম উপলব্ধির কথা, যে কথা ভারতবর্ষ পৃথিবীকে বারবার শুনিয়েছে এবং সেই সত্যের কথা শুনিয়েছে, সেই ভারতবর্ষ কিন্তু আজকে নিজের পথ থেকে বিচ্যুত হওয়ার একটা পরিস্থিতি তৈরি করেছে ভারতবর্ষে সমস্ত শাসক দলগুলো এবং রাজনৈতিক দলগুলো। আজকে এমন একটা কুচ্ছটিকা, এমন একটা দুর্যোগময় পরিস্থিতি ভারতবর্ষের জীবনে, বাঙালির জীবনে তৈরি করেছে যে আজকে বাঙালি পথ হারিয়েছে, ভারতবর্ষ পথ হারাচ্ছে। কিন্তু ভারতবর্ষকে বাঁচাতে পারে একমাত্র বাঙালি, একথা বিবেকানন্দ বলছেন, একথা দেশবন্ধু বলেছেন, একথা নেতাজিও তার জীবন দিয়ে উপলব্ধি করেছেন। যে জন্য যখন ভারতবর্ষ 1757 সালে যে ঘটনা ঘটলো, সিরাজউদ্দৌল্লার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এই বাঙালি সিরাজউদ্দৌল্লাকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মির্জাফর, রুমিচাঁদ, রাজদুর্লভ, রাজবল্লভ, জগৎ শেঠ, এরা যে বেইমানি করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে প্রবেশ করালো এবং তারপর 100 বছরের অধিক কাল ধরে বাঙালি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের সঙ্গে হাত মিলিয়েছে। আবার সেই সিপাহী বিদ্রোহেই বাঙালির, ভারতবর্ষের একটা বিরাট সংখ্যক মানুষ যখন বিদ্রোহ করছে, তখন বাঙালি তথাকথিত বুদ্ধিজীবীরাই সেদিনকে সেই সিপাহী বিদ্রোহে বিরোধিতা করেছে, যে কথা নেতাজিও বলেছেন, বিবেকানন্দও বলেছেন। কিন্তু মেকলের যে চিন্তা যে ভারতবর্ষকে যদি ইংরেজের তাবে রাখতে হয়, তাহলে তাদের চিন্তা ভাবনায় কিছু দাস মানসিকতার মানুষ তৈরি করতে হবে, যারা সমাজকে পরিচালনা করবে, শিক্ষাকে পরিচালনা করবে। কারণ মেকলে তিনি জানতেন যে ভারতবর্ষের যে নৈতিক চরিত্র, সেই নৈতিক চরিত্রকে ধ্বংস করতে গেলে ওই ব্রিটিশের সাম্রাজ্যবাদী চরিত্রটাকেই মানুষের মধ্যে সিগালের চরিত্রে রূপান্তরিত করতে হবে এবং সেই সিগালের চরিত্রে রূপান্তরিত করার ষড়যন্ত্র প্রক্রিয়া চলল দীর্ঘ 100 বছর ধরে, 1757 সাল থেকে 1857 সাল। কিন্তু তারপর বাঙালির যে আত্মত্যাগের ইতিহাস এবং বাঙালি যে মানুষকে আবার নতুন করে পথ দেখালো, ভারতবর্ষকে নতুন করে পথ দেখালো, যেটা লোকমান্য তিলক বারবার বলেছেন এবং পরবর্তীকালে ঐতিহাসিকরা প্রত্যেকেই বলেছেন, সেটা হচ্ছে যে বাঙালি 1905 সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠল এবং তারপরে 1911 সালে বাঙালি যেদিনকে জয়ী হলো, বঙ্গভঙ্গ রদ হয়ে গেল, সেটেলড ফ্যাক্ট আনসেটেলড হয়ে গেল, তারপর থেকে বাঙালির যে জাগরণ এবং যে জাগরণের মধ্যে দিয়ে ক্ষুদিরাম আত্মবলিদান করলেন 1908 সালে 11ই আগস্ট, এবং তারপর একটা একটা করে ঘটনা ঘটে চলেছে এবং এই যে বাঙালি বিপ্লবীদের যে ক্রম অভ্যুত্থান এবং বাঙালি বিপ্লবীরা এবং দেশবন্ধুর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে বাঙালির যে জাগরণ, সেই জাগরণের মধ্যে দিয়ে বাঙালি যে নতুন করে আবিষ্কার করলো নিজেকে, সেই পথ ধরেই যে নেতাজির আগমন এবং সেই জায়গায় নেতাজি যে মৌলিক জায়গাগুলো তুললেন, সেটা হচ্ছে সমন্বয়ের উপরে গুরুত্ব দিলেন। তিনি আধ্যাত্মিকতার সঙ্গে তিনি বাস্তব প্রয়োজনকে তিনি গুরুত্ব দিলেন। তিনি বারবার বলেছেন, ভারতবর্ষ যখন আধ্যাত্মিক চিন্তাকে বেশি গুরুত্ব দিয়েছে, তখনই ভারতবর্ষ তার পতন ঘটেছে, তখনই বহিঃশত্রুর আক্রমণ ঘটেছে। যেজন্য তিনি ঐহিক প্রয়োজন এবং পারমার্থিক প্রয়োজনকে সমন্বয়ের কথা বলেছেন। তিনি অতীতের সঙ্গে বর্তমানের এবং ভবিষ্যতের সমন্বয়ের কথা বলেছেন। তিনি বিজ্ঞানের সঙ্গে ধর্মের সমন্বয়ের কথা বলেছেন বারবার। যেখানে গান্ধীজি বিজ্ঞানকে অস্বীকার করতে চাইছেন, উপেক্ষা করতে চাইছেন, সুভাষচন্দ্র সেখানে বিজ্ঞানের সঙ্গে ধর্মের সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বারবার বলেছেন যে এই সমন্বয় এবং এই সিনথেসিসটাই হচ্ছে মূল সত্য, এবং এই সিনথেসিসের জায়গাটাকে তিনি
এতটা গুরুত্ব দিয়েছেন বলেই তার কাছে ভারতবর্ষের সমস্যাটা এত পরিষ্কার ধরা পড়েছিল। যে কথা বিবেকানন্দ কোন হিন্দু রিভাইভালিজমে বিশ্বাস করতেন না, হিন্দু পুনরুজ্জীবনবাদে বিবেকানন্দ বিশ্বাস করতেন না, যে রিভাইভালিজমে নিবেদিতা বিশ্বাস করতেন না, সেই রিভাইভালিজমে নেতাজিও বিশ্বাস করতেন না। গান্ধীজি হিন্দু রিভাইভালিজমে বিশ্বাস করেছেন, তিনি ধর্মের জাগরণ চেয়েছেন। সেই ধর্মের জাগরণ মধ্যযুগীয় মিস্টিসিজম, সেই ধর্মের জাগরণ একটা তামসিকতা, একটা ভাব উন্মাদনা, কিন্তু সেখানে যুক্তি নেই, সেখানে কোনো বলিষ্ঠ জীবনবোধ নেই। সেখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে আমাদের দুর্বল জায়গাগুলোকে প্রতি মুহূর্তে একটা উস্কানি দেওয়ার জায়গা। সেখানে শুধুমাত্র ভাবালুতা, সেখানে শুধুমাত্র আবেগকে প্রশ্রয় দেওয়া। কিন্তু বিবেকানন্দ কিংবা নেতাজি সেই জায়গায় কোনোদিন প্রশ্রয় দেননি। তারা দুঃখকে, যেটা আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের বলছেন, যে তোমরা যদি দেশের জন্য রক্ত দিতে পারো, তোমরা যদি দেশের জন্য, স্বাধীনতার জন্য, দেশের মুক্তির জন্য সর্বস্ব ত্যাগ করতে পারো, দেন দ্য ফ্রিডম উইল বি ইয়ার্স, তখনই স্বাধীনতা তোমাদের হবে। আত্মত্যাগ করতে হবে, আত্মত্যাগ, আত্মত্যাগ এবং ত্যাগের মধ্য দিয়ে সারা ভারতকে তিনি জাগিয়েছেন। তিনি বলেননি তোমরা আমার সঙ্গে 1 বছর এসো, আমি তোমাদেরকে 1 বছরের মধ্যে স্বরাজ এনে দেবো। গান্ধীজি যেরকম ভাবে মানুষকে, বিপ্লবীদেরকে, প্রত্যেককে তিনি এইভাবে ধোঁকা দিয়েছেন, কিন্তু স্বরাজ তো আসেইনি, বরং আন্দোলনের পেছনে গান্ধীজি বারবার ছুরি মেরেছেন। অসহযোগ আন্দোলন 1930-31, 32-33 যে আইন অমান্য আন্দোলন, সমস্ত আন্দোলনের সঙ্গে গান্ধীজি পেছনে ছুরি মেরেছেন। গান্ধীজিকে তিনি বারবার বলেছেন 1939 সালে সুভাষচন্দ্র যে, এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে বলেছেন, আপনারা ব্রিটিশকে আলটিমেটাম দিন, ভারতবর্ষ থেকে ব্রিটিশ চলে যাক, ব্রিটিশ সম্পর্ক রহিত ভারতবর্ষকে পূর্ণ স্বাধীন করার জন্য আপনি আলটিমেটাম দিন, ভারতবর্ষ থেকে ব্রিটিশ চলে যাক। গান্ধীজি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি তার কথা শোনেনি, তাকে কংগ্রেস থেকে তাড়িয়েছে। কিন্তু সেই 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে যে প্রস্তাব সুভাষচন্দ্র দিয়েছিলেন, সেই প্রস্তাব 1942 সালে গান্ধীজি দিতে বাধ্য হলেন। তিনি বললেন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, করেঙ্গে মরেঙ্গে। অর্থাৎ 4 বছর, 3 বছর, 4 বছর পর তিনি সে কথা বলছেন। কিন্তু 1939 সালে সুভাষচন্দ্রের সেই কথাগুলো সেদিন যদি কংগ্রেস ওয়ার্কিং কমিটি কিংবা গান্ধীজি শুনতেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি তো 42-এর আন্দোলনকেও সাপোর্ট করেনি প্রথমে, তারা গান্ধীজির কথায় শেষ পর্যন্ত রাজি হতে বাধ্য হয়েছিল। কিন্তু গান্ধীজি একক প্রচেষ্টায় 1942 সালে যে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলেন, সেই ভারত ছাড়ো আন্দোলনের প্রশ্নে কিন্তু তিনি 1939 সালে যদি নেতাজির সঙ্গে সহমত পোষণ করতেন, তাহলে কিন্তু ভারতবর্ষের আজকের গতিপথ অন্যরকম হতো। আজকে প্রতিটি ক্ষেত্রে কম্প্রোমাইজ, প্রতিটি ক্ষেত্রে কম্প্রোমাইজ। একবার বলা হচ্ছে পূর্ণ স্বাধীনতার কথা, আবার তারপরেই ফিরে আসা হচ্ছে লাহোর কংগ্রেসে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব, করাচি কংগ্রেসে আবার ডোমিনিয়ন স্ট্যাটাস। এই যে প্রতি মুহূর্তে এক পায়ে গিয়ে দুপা পিছনো, প্রতি মুহূর্তে কংগ্রেসের এই যে দোলাচল, এবং এই যে ব্রিটিশের ম্যাকডোনাল্ড নীতি, কমিউনাল অ্যাওয়ার্ডকে মেনে নেওয়া, এবং তার ফলে ভারত শাসন আইনটাকে মেনে নিয়ে ভারতবর্ষে যে ভোট ব্যবস্থা করা হলো, হিন্দু মুসলমানকে পৃথক বলে ভাবা হলো, কিংবা গোল টেবিল বৈঠকে যারা কট্টর মৌলবাদী সংকীর্ণ মুসলিম নেতাদের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি রূপে পাঠিয়ে যে ভুলগুলো গান্ধীজি করেছেন, পরবর্তীকালে তিনি গান্ধীজি নিজেই স্বীকার করেছেন হিমালয়ান ব্লান্ডার, সেই ভুলগুলো কিন্তু একটার পর একটা করে যাওয়ার জন্য আজকে যেটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, যে আজকে ভারতবর্ষে অসংখ্য বিভেদ, অসংখ্য বিভাজন, অসংখ্য আপোষ, অসংখ্য শুধুমাত্র আপোষ, কম্প্রোমাইজ, অন্যায়ের সঙ্গে আপোষ। নেতাজি বারবার বলছেন অন্যায়ের সঙ্গে আপোষ করো না, সত্যকে অন্ধ আলো তোমরা
ঢেকে রেখো না, সত্যকে তোমরা ঢেকে রেখো না, সত্যের সঙ্গে আপোষ করো না। সেই কথাটি বাটিটা ওখানে পড়ে আছে, প্রসাদের বাটি পড়েই যে আছে, কথা নেতাজি বলছেন, সেই কথাগুলো আজকে কোনোটাই সত্য বলে আজকে প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই আপোষ, এই সমন্বয়ের ভাবনা থেকে সরে আসা, এই যে উদারবাদী চিন্তা, বিজ্ঞানকে জীবনে গ্রহণ না করা, সমস্ত কিছু আমাদের জীবনকে প্রতি মুহূর্তে একটা নিগড় বন্ধনে অক্টোপাসের মতো আমাদের আটকে রাখছে এবং সেখান থেকে আমাদের মুক্তি নেই। প্রযুক্তির ব্যবহার যতই আমরা করি, আমরা মানসিকতার দিক থেকে কিন্তু কখনোই উদার হতে পারিনি। আমরা কিন্তু সেই সাম্রাজ্যবাদী লিগেসি, সেই দাস মানসিকতায় গ্রহণ করে চলেছি। এবং সেই জন্যই বিবেকানন্দের কথা যে স্লেভারি, দাসত্ব, স্লেভারি এন্ড ট্রায়ানি একটা সিনোনিমাস টার্ম, বলছেন দাসত্ব এবং অত্যাচার একই বস্তুর এপিটোপিট। আমাদের মধ্যে দাস মানসিকতা আছে বলেই আমরা অপরকে অত্যাচার করতে একটা পৈশাচিক উল্লাস অনুভব করি। সেই জন্যই আগে মানুষ তৈরি করতে হবে, এবং নেতাজির পথ সেই মানুষ তৈরির পথ, বিবেকানন্দের পথ সেই মানুষ তৈরির পথ। সেই জন্যই আজকে যে মূল চিন্তা, সেটা হচ্ছে নেতাজি যে ন্যায়, সাম্য, স্বাধীনতা, নিয়মানুবর্তিতা এবং প্রেম, এই পাঁচটা নীতির ওপর দাঁড়িয়ে যে নতুন সমাজ করতে চেয়েছিলেন, সেই সমাজ থেকে গড়ার থেকে, সেই স্বপ্ন থেকে আমরা অনেক দূরে সরে গেছি, এবং যার জন্যই আমাদের এই বিপর্যয়। তাই নেতাজিকে আশ্রয় করেই আমাদের বাঁচতে হবে, বাঙালি সংস্কৃতিকে আবার রোমন্থন করেই আমাদের বাঁচতে হবে, বাঙালি সংস্কৃতিকে তার সত্য আজকে নতুন করে নিষ্কাশন করে আজকে ভারতবর্ষকে বাঁচাতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র সত্য, এটাই সাধনার পথ, যে পথে বিপ্লবীরা গিয়েছেন, যে পথে নেতাজি গিয়েছেন। তাই সেই ভারত সাধনাকেই, ভারতবর্ষকে নতুন করে আবিষ্কারের মধ্যে দিয়ে বাঙালির যে আত্মশুদ্ধি ঘটেছিল 1757 সালে, যে বেঈমানির মধ্যে দিয়ে বাঙালি যে পাপ করেছিল, সেই পাপের খেসারত দিয়েছিলেন বিপ্লবীরা এবং নেতাজি। তাই সেই পথে বাঙালিকে আবার নতুন করে জাগতে হবে, আত্মশুদ্ধির পথ, নতুন করে সংস্কৃতির রোমন্থন এবং ভারত সত্যকে আবিষ্কার করা, এই পথেই আজকে ভারতবর্ষ জাগবে। তাই আমি প্রত্যেককে অনুরোধ করব, আজকের এই কথাগুলো আপনারা একটু গভীরভাবে ভাববেন যে নেতাজি, বিবেকানন্দ এরা কত গভীর সত্যের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করেছিলেন, কিন্তু আমরা সত্য চোখের সামনে দেখেও আমরা সত্যকে চিনতে পারছি না, আমরা কিন্তু মরীচিকার পেছনে ছুটে চলেছি। সেই জন্যই আমাদের এই বিপর্যয়। তাই আমি সকলকে অনুরোধ করব, নেতাজি বিবেকানন্দকে আবার নতুন করে পড়ার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, কারণ স্বামীজি নেতাজির পথই ভারতবর্ষের মুক্তির পথ, এছাড়া নান্য পন্থা, অন্য কোনো পথ নেই। জয় হিন্দ।